হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপি টিউটোরিয়ালস। আজকের আমাদের আলোচনার বিষয় বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গড়ে ওঠার কার্যকারণ সম্পর্কে আমরা আলোচনা করব। বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে এখানটায় শুধু বায়ু না, শুধু জলধারা না, দুটোর মিলিত কার্যের ফলে যেসব ভূমিরূপ সৃষ্টি হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তার সঙ্গে কি মরু সম্প্রসারণ ও তার প্রতিরোধের উপায়, অর্থাৎ মরুভূমি বেড়ে চলার কারণ এবং তার কি উপায়ে সেটাকে এই সম্প্রসারণ রোধ করা যাবে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো সবার আগে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করা যাক। উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার ও বায়ুর ক্ষয়কার্যের জন্য ভূপৃষ্ঠের উপরিভাগের শিলা আলগা শিথিল চূর্ণ আকারে পড়ে থাকে। কখনো হঠাৎ বৃষ্টিপাত হলে এই শিলাচূর্ণ জলধারা দ্বারা বাহিত হয়ে নিম্নরূপ ভূমিরূপ গঠন করে। তাহলে কি দেখলাম? উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। ও বায়ুর ক্ষয় কার্যের ফলে জন্য ভূপৃষ্ঠের উপরিভাগের শিলা আলগা ও শিথিল চূর্ণ আকারে পড়ে থাকে, আলগা হয়ে পড়ে থাকে। কখনো হঠাৎ মরুভূমিতে কি বলা হয়েছিল যে 25 সেমি পর্যন্ত গড় বৃষ্টিপাত, 25 সেমির নিচে গড় বৃষ্টিপাত হবে। তো সেই বৃষ্টিপাত কখনো কখনো যখন হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাত হলে সেই শিলাচূর্ণগুলো জলধারা দ্বারা কি হয়ে যাবে? বাহিত হয়ে কোথাও না কোথাও গিয়ে সঞ্চিত হবে। তার ফলে নতুন নতুন ভূমিরূপ গঠন করবে। সে কি ভূমিরূপ গঠন করে সেগুলো সম্পর্কে এবার আমরা দেখে নেব। ওয়াদি, পেডিমেন্ট, বাজাদা আর প্লায়া। ওয়াদি, পেডিমেন্ট, বাজাদা, প্লায়া। সবার আগে ওয়াদি সম্পর্কে জানব। আরবি ভাষায় ওয়াদি শব্দের অর্থ হলো শুষ্ক উপত্যকা, অর্থাৎ নদী যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই খাতকে কি বলা হয়? নদী উপত্যকা। ঠিক ওই রকম যদি সেই উপত্যকা যদি শুষ্ক হয় তাহলে তাকে কি বলা হবে? শুষ্ক উপত্যকা। উষ্ণ মরুভূমিতে হঠাৎ প্রবল বৃষ্টিপাত নামলে অসংখ্য ছোট ছোট অনিত্যবহ নদীর সৃষ্টি হয়। কিছু সময় পরে বৃষ্টি থেমে গেলে ওই নদীগুলি শুকিয়ে যায়, ফলে শুষ্ক নদী খাতের সৃষ্টি হয়। একে ওয়াদি বলে। তোমরা একটু ভেবে দেখো, মরুভূমিতে কি হয়? বালির পাহাড়, টিলা, হয়তো বৃষ্টিপাত হলো প্রচুর পরিমাণে। যখন বৃষ্টিপাত হবে তখন কি হবে? সেখান থেকে যে বৃষ্টি যে হবে সেই বৃষ্টি এমন তো না যে টোটালটা মরুভূমি সে শুষে নেবে, না, শুষে নিতে পারে না। একটা লিমিট আছে, সেই লিমিট পর্যন্ত শোষা বন্ধ হয়ে যাবে। জল শুষতে পারে না তখন আর মরুভূমি। কাজ উপরের অংশটা ভিজে হয়ে যাবে, তখন নিচের দিকে জল শোষার পরিমাণটা একদম কম হয়ে যায়। তখন যে বৃষ্টিপাতটা হয়, বৃষ্টির অতিরিক্ত জলটা তখন আর উপরের থেকে কি হয়? প্রবাহিত হতে থাকে। প্রবাহিত হওয়ার সময় সে কোনো একটা দিকে প্রবাহিত হবে। আর কোন দিকে প্রবাহিত হবে? যেদিকে ঢালু অংশ সেই দিকে প্রবাহিত হওয়ার সময় সে কি করবে? যখন জলধারা প্রবাহিত হবে শুষ্ক বালির উপর দিয়ে বালিকে সে ক্ষয় করে এগিয়ে নিয়ে চলে যাবে। বালির সাথে নুড়ি পাথর কাপড় যা আছে সেগুলোকে নিয়ে এগিয়ে যাবে। যখন এগিয়ে যাবে তখন কি হবে? সে নিচু খাতের সৃষ্টি করবে। সেই নিচু খাতের জল কিছুক্ষণ পরে যখন বৃষ্টি থেমে যাবে তখন শুকিয়ে যাবে। তখন কি হবে? শুষ্ক নদী খাতে পরিণত হয়ে গেল। বৈশিষ্ট্য: প্রায় সারা বছর শুকনো থাকে। কখন এটা হয়? জলপূর্ণ হয় যেদিনকে বৃষ্টি হয়ে গেল সেই দিনকে জল ভরে গেল। যেই বৃষ্টি থেমে গেল কিছুক্ষণ পরে আবার শুষ্ক উপত্যকা পরিণত হলো। মরুভূমির উচ্চ অংশ থেকে প্লায়া পর্যন্ত বিস্তৃত হয়। এই যে বৃষ্টির জলটা এখান থেকে যেমন প্রবাহিত হয়েছে তখন সেরকম এই দিক থেকে প্রবাহিত হবে হয়ে কোথাও না কোথাও যেখানে নিচু অংশ আছে সেখানটায় গিয়ে কি হবে? সঞ্চিত হবে।
অর্থাৎ যেখানে জল নিচু অংশে জল সঞ্চিত থাকে কি বলা হয় মরুভূমিতে? প্লায়া বলা হয়। তো প্লায়া তার মানে উৎপত্তি স্থল থেকে প্লায়া পর্যন্ত এর বিস্তৃতি হয়। দৈর্ঘ্য কম, অর্থাৎ ছোট টিলা থেকে নিচু প্লায়া পর্যন্ত এর বিস্তার, এই জন্য কি বলা হয়েছে? দৈর্ঘ্য কম হয়। দ্বিতীয় ভূমিরূপ পেডিমেন্ট। পেডিমেন্ট কথার অর্থ হলো পর্বতের পাদদেশ, অর্থাৎ পর্বতের নিচের অংশ। কোন একটা পর্বত তার নিচের অংশটাকে কি বলা হয়? পাদদেশ। উষ্ণ মরু অঞ্চলের উচ্চভূমি, পাদদেশ ও বাজাদার মধ্যবর্তী নুড়ি, কাঁকর ও বালি মিশ্রিত মৃদু ঢালযুক্ত বিস্তীর্ণ অবতল ভূমিরূপকে পেডিমেন্ট বলা হয়। এবার একটু আমরা দেখে নেব। মনে করো এই একটা মরুভূমির একটা টিলা বা উচ্চ অংশ বা পর্বত, মনে করো কোনো পাহাড় ছোট, সেখান থেকে কি হয়? যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার ফলে এখান থেকে জলধারাগুলি এইভাবে নেমে আসার ফলে কোনো এক জায়গাতে এসে জলধারাগুলি যখন মিলিত হচ্ছে, এই জলধারাগুলি বালি, পলি, কাঁকড়, ছোট ছোট নুড়ি পাথর সবকিছু কি হবে? এখানে এই রাস্তা দিয়ে বয়ে নিয়ে আসবে খাতের মাধ্যমে। বয়ে নিয়ে আসার পরে যেখানটা এসে পর্বতের পাদদেশে বা নিচু অংশে এসে মিলিত হবে, সেখানে মিলিত হওয়ার পরে সবার আগে কি করবে? এখানটাতে এই যে নুড়ি, বালি, কাঁকড় এগুলো জমা করতে থাকবে। জমা করবে যখন জলের প্রবল বেগ হওয়ার জন্য এখানটাতে নিচু হবে, কিন্তু তার উপরে আশেপাশের অংশগুলো কি হবে? একটু তুলনামূলকভাবে উঁচু হবে। এই যে অংশ, এই অংশতে কি হবে? এই পলিগুলো নুড়ি, কাঁকড়, বালি সব জমা করবে। এই যে অংশটা, এই অংশতে কি হবে? তুলনামূলকভাবে এইরকম ভাবে উঁচু হয়ে আস্তে 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 ঢাল গঠন করবে এইভাবে। তারপরে কি হবে? এখান থেকে যখন আরো সামনের দিকে যখন এগিয়ে গেল, এই নুড়ি, কাঁকড়, বালি যেগুলো মোটা মোটা বা বড় আকারের, সেগুলো এই এলাকাতে জমা হয়ে গেল। তারপরে কি হবে? এই যে পরের অংশটাতে এখানে একদম ছোট 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 নুড়ি, বালি আর পলি এসে এই অংশে কি হবে? জমা হবে। এই অংশে জমা হবে। তো এইটাকে কি বলা হচ্ছে? পেডিমেন্ট। এই এলাকাটাকে কি বলা হবে? পেডিমেন্ট। আর এই এলাকাটাকে কি বলা হবে? বাজাদা। আর তারপরে এই সব জলধারাগুলো এসে কোথাও না কোথাও কোনো একটা নিচু অংশে এসে মিলিত হবে। যেখানে নিচু অংশে মিলিত হবে সেটাকে বলা হবে প্লায়া। তাহলে বুঝতে পারলে? সবার আগে জলধারাগুলি মরুভূমিতে যদি বৃষ্টিপাত হয়, হঠাৎ করে বৃষ্টিপাত হওয়ার ফলে কি হবে? এখান থেকে জলধারা আকারে জল নেমে আসবে। নেমে আসার পরে পাদদেশে পৌঁছানোর পরে সেখানটায় তার জলধারার সাথে বাহিত নুড়ি, কাঁকড়, পাথর, বালি, পলি সব জমা করবে। যখন জমা করবে সেখানটায় অতিরিক্ত জলপ্রবাহের কারণ এখানটায় নিচু হবে, তার পাশের অংশ উঁচু হবে। এটা কি আকারে হবে? এই পাশটা নিচু আর পাশগুলো তুলনামূলকভাবে উঁচু হবে। এই অংশটাকে কি বলা হবে? পেডিমেন্ট। পেডিমেন্টের পরবর্তী অংশ যেখানটায় এই পলি এসে জমা হবে, সেখানটায় মিহি আকারের বালি, পলি আর সঙ্গে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম নুড়ি, ছোট ছোট নুড়িগুলো এখানে সে জমা হবে। সে অংশকে বলা হবে বাজাদা। তারপরে সেই জলধারাগুলির থেকে জল বাহিত হয়ে কোনো নিচু অংশে এসে পতিত হয়ে সেখানটাতে একটা হ্রদের আকারে সৃষ্টি করে, তাকে বলা হয় প্লায়া। সেই জন্য দেখো এখানে কি বলেছে? পেডিমেন্ট কথার অর্থ হলো পর্বতের পাদদেশ, অর্থাৎ পর্বতের পাদদেশের সৃষ্টি হয়েছে। উষ্ণ বন অঞ্চলে উচ্চভূমির পাদদেশ ও বাজাদার মধ্যবর্তী, উচ্চভূমি আর বাজাদার মাঝের অংশ নুড়ি, কাঁকড় ও বালি মিশ্রিত মৃদু ঢালযুক্ত বিস্তীর্ণ অবতল ভূমিরূপকে পেডিমেন্ট বলে। উদাহরণ: সাহারা মরুভূমি, অ্যাটলাস পর্বতের দক্ষিণে পাদদেশীয় অঞ্চলে পেডিমেন্ট দেখা যায়। সাহারা মরুভূমির
অ্যাটলাস পর্বতের দক্ষিণে পাদদেশীয় অঞ্চলে পেডিমেন্ট দেখা যায়। এবার পেডিমেন্টের বৈশিষ্ট্য কি হবে? ঢাল 1 ডিগ্রি থেকে 7 ডিগ্রি পর্যন্ত হতে পারে পেডিমেন্টে। এখানে ছোট বড় প্রস্তর নুড়ি বালি দ্বারা গঠিত হবে পেডিমেন্ট। এর আকৃতি অবতল প্রকৃতির হয়। অবতল বলা হয়েছে কেন? আছে এই জায়গাটায় যেখানে জল এসে পড়বে সেই জায়গাটা নিচু হবে তুলনামূলকভাবে পাশের এলাকার চাইতে। আস্তে আস্তে এখান থেকে যখন জল এসে পড়বে, জল যখন ধাক্কা দেবে তখন এই পলি বালি নুড়িগুলো এইগুলো এইরকম একটু আকারে এখানে জমা হবে, যে কারণে এই অংশটা নিচু হওয়ার জন্য কি বলা হয়েছে? অবতল প্রকৃতির হয়। পেডিমেন্ট 3 ধরনের হয়: আবৃত পেডিমেন্ট, সংযুক্ত পেডিমেন্ট ও ব্যবচ্ছিন্ন পেডিমেন্ট। পরবর্তীতে আছে বাজাদা। স্পেনীয় ভাষায় বাজাদা শব্দের অর্থ হলো ঢাল। পেডিমেন্টের নিচের অংশে ছোট ছোট নুড়ি পাথর বালি ও কাদা জমা হয়ে প্রায় সমতল ভূমিরূপ সৃষ্টি করে তাকে বাজাদা বলে। একটু আগে দেখালাম পেডিমেন্টের পরবর্তী অংশ, এখানটাই বালি পলি কাঁকড় ছোট ছোট নুড়ি এসবগুলো সে জমা হয়ে সমতল ভূমির মতো সৃষ্টি করে তাকে কি বলা হয়? বাজাদা। উদাহরণ: সোনেরান মরুভূমিতে বাজাদা দেখা যায়। বাজাদার বৈশিষ্ট্য এই যে এর সংজ্ঞাতে আমরা তাকে বৈশিষ্ট্য খুঁজে পাবো। বাজাদার ঢাল খুব কম হয়, 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি হয়, উত্তল প্রকৃতির হয়। উত্তল প্রকৃতি বলা হয়েছে কেন? তারপরে এইখান থেকে যখন বালি নুড়ি বালি পলি সব প্রবাহিত হবে, প্রবাহিত হওয়ার পরে প্রথমে যখন এই পেডিমেন্টের পরবর্তী অংশতে এসে এই এলাকাতে উঁচু হয়ে জমা হবে, তারপরে আস্তে 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 নিচের দিকে যত যাবে দূরে যাবে তত মৃদু ঢাল আকারে এগিয়ে চলবে, মৃদু ঢাল আকারে। সেই জন্য কি বলা হয়েছে? এটা উত্তল প্রকৃতির হয়। প্রধানত বালি পলি ছোট নুড়ি দ্বারা গঠিত হয়। প্লায়া। স্পেনীয় ভাষায় প্লায়া শব্দের অর্থ লবণাক্ত হ্রদ। উষ্ণ মরু অঞ্চলে অপেক্ষাকৃত নিচু অংশে বৃষ্টির জল জমে সাময়িকভাবে হ্রদের সৃষ্টি করে। সাময়িক মানে দীর্ঘস্থায়ী না, কিছুদিনের জন্য সেটাকে হ্রদের বা কয়েক মাসের জন্য হ্রদের সৃষ্টি করে। এই ধরনের হ্রদগুলি প্লায়া নামে পরিচিত। হ্যাঁ, যদি সেখানটায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে একটু বেশি হয় তাহলে পরে হ্রদ শুকোয় না, জল প্রায় সারা বছরই থেকে যায়। এই ধরনের হ্রদগুলি প্লায়া নামে পরিচিত। প্রবল উত্তাপের ফলে দ্রুত বাষ্পীভবনের ফলে এগুলি দ্রুত শুকিয়েও যায়। বৈশিষ্ট্য: বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্টি হয়। বায়ু অপসারণ প্রক্রিয়া বলা হয়েছে কেন? যে অংশটা নিচু অংশ যেখানে সে জল জমা হচ্ছে নিচু অংশটা, সেখান থেকে বালি বায়ু প্রবাহের দ্বারা সেখান থেকে অপসারিত হয়ে অন্য কোথাও জমা হয়েছে, সেই জন্য এখানে বলা হয়েছে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্টি। লবণের উৎস, কারণ যেখানটায় যে জলটা জমে সেই জলে লবণের পরিমাণ বেশি থাকে। প্লায়া হ্রদকে কেন্দ্র করে মরুদ্যানও গড়ে ওঠে, অর্থাৎ সেখানে আশেপাশে চাষবাস বা জনবসতি অল্প বিস্তর গাছপালা সেগুলোও গড়ে ওঠে। দ্রুত জল কমে যায়। এখানে যে বৃষ্টির পরে যে পরিমাণে জল জমে সে তুলনামূলকভাবে অন্যান্য এলাকা বা আমাদের সমভূমি এলাকা বা অন্যান্য এলাকাতে যে পরিমাণে জল শুকায় তার তুলনায় ওখানে জল শুকানোর পরিমাণটা অনেক বেশি, কারণ ওখানে সূর্যের উত্তাপ থাকে, বাষ্পীভবন বেশি হয়। দেখো, তোমাদের যদি ভিডিওটি বা পড়ানো ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, এইরকম কন্টেন্ট পেতে চাও, তাহলে পরে বেল আইকনটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে, আর সঙ্গে আগের ভিডিওগুলি দেখে নেবে। তাহলে এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের ধারণা একদম স্পষ্ট হবে। আর এই লিঙ্কটি তোমাদের বন্ধু বান্ধবীদের ভেতরে অবশ্যই শেয়ার করবে। এবার আসবো আমরা মরু সম্প্রসারণ।
ও প্রতিরোধের উপায়। বিভিন্ন কারণে মরুভূমির ক্রমশ প্রসারণ বা বিস্তারকে বলা হয় মরু সম্প্রসারণ বা মরুকরণ। নানান কারণে হতে পারে যে মরুভূমি বিস্তার মানে কি, ক্রমপ্রসারণ বা বিস্তার মানে কি আস্তে আস্তে বেড়ে চলা, তাকে বলা হয় মরু সম্প্রসারণ বা মরুকরণ। এর কারণ, মরু সম্প্রসারণের কারণ বিশ্ব উষ্ণায়ন। প্রধানত মনুষ্য সৃষ্ট কারণে বিশ্বব্যাপী উষ্ণতা বেড়ে চলেছে। মনুষ্য সৃষ্ট কারণ সবার আগে প্রচুর পরিমাণে আজকের দিনে কলকারখানা, তাতে থেকে উত্তাপ নির্গত হওয়া, তাতে থেকে নানা কেমিক্যাল বাতাসে মিশ্রিত হওয়া, 1 নাম্বার। 2 নাম্বার, গাছপালা কেটে ফেলা নির্বিচারে, তার ফলে কি হচ্ছে, উত্তাপ বেড়ে চলেছে পৃথিবীর। তৃতীয়ত, নানা রকম বোমা পরীক্ষণ, পরমাণু পরীক্ষণ, তার ফলে উত্তাপ বেড়ে চলেছে। এই যে নানান কারণে বিশ্বের যে তাপমাত্রা বেড়ে চলেছে, এর ফলে মরু অঞ্চলের উষ্ণ বালিঝড় ও উষ্ণ বায়ু প্রবাহের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। যখনই উত্তাপ বৃদ্ধি পাবে তখনই বায়ু প্রবাহ বৃদ্ধি পাবে মরু অঞ্চলে, আর যখনই বায়ু প্রবাহ বৃদ্ধি পাবে তখন বায়ুর সাথে বালি প্রবাহিত হবে। প্রবাহিত হওয়ার ফলে মরুভূমির আশেপাশে অঞ্চলে যেখানে গাছপালা বা চাষাবাদের জমি আছে মরুভূমির শেষের দিকে, সেইখানে কি মরুভূমির পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে সেই সব বালি গিয়ে পড়বে। তাতে কি হবে, মরুভূমি আস্তে 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 বৃদ্ধি পাবে। অনিয়ন্ত্রিত পশুচারণ। জলের অভাবের কারণে মরু অঞ্চলের অধিবাসীরা পশুপালনকে জীবিকা হিসাবে গ্রহণ করে। সেখানে জল না থাকলে চাষাবাদ ঠিকঠাক হয় না, অন্যান্য কাজ ঠিকঠাক হয় না, যে কারণে তারা কি করে, চাষাবাদের তুলনায় পশুপালনকে বেশি গুরুত্ব দেয়। যেসব জায়গায় তৃণভূমি আছে বা তৃণ আছে, ঘাস আছে, সেই স্থানে মাত্রাতিরিক্ত মানে অতিরিক্ত মাত্রায় পশু চক্র, বেশি জায়গা তো নেই তৃণভূমি, যেটুকু আছে তার উপরে অতিরিক্ত পরিমাণে পশু চারণ মানে পশুকে চড়ানো হয়, ঘাস খাওয়ানো হয়, ফলে তৃণভূমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আর মরুকরণ হচ্ছে। মানে মরু যখন তৃণভূমি হারিয়ে যাবে সেখানটাতে মরুকরণ ঘটবে। নির্বিচারে বৃক্ষচ্ছেদন। মরু অঞ্চলে গাছের সংখ্যা সামান্য থাকে, কিন্তু মানুষ তার প্রয়োজনে গাছগুলিকে নির্বিচারে কাটে, তার ফলে মরুকরণ ঘটে। যখন গাছ কাটবে সেখানটায় ভূমি শুষ্ক হবে, শুষ্ক হওয়ার ফলে মরুভূমি সম্প্রসারণ হবে। খরার প্রাদুর্ভাব। দীর্ঘদিন বৃষ্টিপাত না হলে খরা দেখা যায়, ফলে গাছপালা শুকিয়ে যায় এবং সেই এলাকা মরুভূমিতে পরিণত হয়। অবৈজ্ঞানিকভাবে কৃষিকাজ। জলের যোগান অনুযায়ী ফসল নির্বাচন সঠিক না হওয়ায় ফলে ভূগর্ভস্থ জলের মাত্রাতিরিক্ত উত্তোলন করা হয়, ফলে জলস্তর নিচে নামছে, মাটি শুষ্ক হয়ে মরুকরণ হচ্ছে। জলের যোগান, অর্থাৎ সেখানটায় খালের মাধ্যমে জলের যোগান হতে পারে বা বৃষ্টির জলের যোগান, মানে বৃষ্টি কেমন হয় সেই হিসাবে যদি আমরা ফসল কি চাষ করা উচিত সেটা যদি সঠিক চয়ন যদি না হয়, তাহলে পরে কি হবে, হয়তো এমন ফসল সেখানে লাগানো হলো বা বোনা হলো যাতে জলের প্রয়োজন অতিরিক্ত, সেই তুলনায় বৃষ্টির জল বা খালের জলের যোগান আমাদের কাছে নেই। তখন কি করা হবে, ভৌম জল অর্থাৎ মাটির নিচের জল নলকূপের মাধ্যমে উত্তোলন করা হবে, উত্তোলন করে চাষাবাদ করা হবে। তাতে কি হবে, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জল ব্যবহার হওয়ার ফলে জলের জলস্তর নিচের দিকে যাবে আর উপরের মাটি ধীরে 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 শুষ্ক হবে আর মরুভূমি সম্প্রসারণ হবে। মরু সম্প্রসারণের প্রভাব, কি প্রভাব পড়তে পারে? কৃষি জমির পরিমাণ হ্রাস। মরু সম্প্রসারণ প্রক্রিয়ায় মরুভূমির পার্শ্ববর্তী এলাকায় জমিগুলিতে বালি চাপা পড়ে চাষের জমির পরিমাণ কমে যাচ্ছে, একটু আলোচনা করেছিলাম। মরুঝড়, মরু আর বায়ু প্রবাহের পরিমাণ বেড়ে গেলে পারে সেই মরু অঞ্চল থেকে প্রবাহিত বায়ু বালি উড়িয়ে নিয়ে গিয়ে
আশেপাশে চাষের জমিতে ফেলবে, তাতে সেই চাষের জমি চাপা পড়ে যাবে, ধীরে ধীরে চাষের জমির পরিমাণ কম হতে থাকবে। যাযাবর বৃদ্ধি, যখন মরুভূমি বৃদ্ধি পাবে সেই এলাকার মানুষ ধীরে ধীরে সেই স্থান থেকে অন্য স্থানে যাবে, সেখান থেকে কিছুদিন পরে স্থায়িত্ব পেল না, আবার অন্য জায়গায় যাবে। এইভাবে মানুষের যাযাবরের বৃত্তি, যাযাবর জীবন শুরু হয়ে যায়। মানুষের সংখ্যা, এতে যাযাবর মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়ে যায়। মানুষের স্থানান্তরণ, মরুকরণের ফলে অর্থাৎ মরু সম্প্রসারণের ফলে ওই অঞ্চলে মানুষ অন্য জায়গায় স্থানান্তরিত হবে। জীব বৈচিত্র্য হ্রাস, উদ্ভিদের সংখ্যা কমতে থাকে মরু সম্প্রসারণের ফলে, গাছ কমে যাবে। আর উদ্ভিদকে নির্ভর করে বেঁচে থাকা প্রচুর প্রাণী আছে যারা সংকটে পড়বে বা মারা যাবে, তাতে জীববৈচিত্র্য ধীরে ধীরে জীববৈচিত্র্য কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে বা হ্রাস পেয়ে যাবে। অর্থনৈতিক অবনমন, সামগ্রিকভাবে অঞ্চলটির উন্নয়ন প্রক্রিয়ায় বাধা আসবে। কি কারণে? যেখানে গাছপালা কম হয়ে যাবে, অর্থাৎ চাষাবাদের পরিমাণ কম হবে, সেখানটায় কি হবে, মানুষের উন্নতি ধীরে ধীরে কম হবে। আর ধীরে ধীরে কম হওয়ার ফলে অর্থনৈতিক দিক থেকে সেই এলাকা পিছিয়ে পড়বে। মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায় বা গৃহীত ব্যবস্থা, কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বা এর উপায় কি হতে পারে? বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি ও কর্মসূচি অবলম্বন করে মরুভূমির সম্প্রসার অনেকাংশেই রোধ করা সম্ভব। বা বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি অর্থাৎ বিজ্ঞান দ্বারা দেওয়া যেসব পদ্ধতি, সেসব পদ্ধতি বা কিছু কর্মসূচি মানুষের, সেইগুলোকে অবলম্বন করে মরুভূমির প্রসার অনেকাংশেই কি করা সম্ভব, রোধ করা সম্ভব, কম করা সম্ভব। কি কি উপায় অবলম্বন করা যেতে পারে বা কি ব্যবস্থা করা যেতে পারে? বনসৃজন, অর্থাৎ মরুভূমির চারপাশে মরুভূমির জলবায়ুর সঙ্গে মানানসই উদ্ভিদ রোপণ করতে হবে, যেগুলো অল্প বৃষ্টিতে বা মরুভূমির অঞ্চলে টিকে থাকতে পারে, বেঁচে থাকতে পারে এমন উদ্ভিদ মরু অঞ্চলের আশেপাশে লাগাতে হবে। তাতে কি হবে, মরু সম্প্রসারণ হ্রাস পাবে। পশুচারণ নিয়ন্ত্রণ, মরু অঞ্চলে যেখানে তৃণভূমি আছে সেই এলাকাতে সেখানে মাত্রাতিরিক্ত পশুচারণ বন্ধ করতে হবে। অতিরিক্ত পরিমাণে যে পশুচারণ করানো হয় সেটা বন্ধ করতে হবে, তাহলে একটু ঘাস জন্মাবে, ধীরে 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 সেই ঘাস আশেপাশে এলাকাতে প্রসারিত হবে, মরুকরণ কম হবে। বৃক্ষচ্ছেদন নিয়ন্ত্রণ, আইন প্রণয়ন করে মরু অঞ্চলে বৃক্ষচ্ছেদন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। যাতে এমন কিছু নিয়ম লাগু করতে হবে যেখানে যে মানুষ যাতে গাছ না কাটতে পারে, তখনই কাটতে পারবে সে প্রয়োজন বা সব পারমিশন নিয়ে, তবেই সরকারিভাবে গাছ কাটতে পারবে। তাহলে কি হবে, মরু সম্প্রসারণ কম হবে। বৈজ্ঞানিক পদ্ধতি মেনে জলের যোগানের সঙ্গে সামঞ্জস্য রেখে ফসল নির্বাচন করে চাষাবাদ করার প্রয়োজন, ফলে ভৌমজল কম খরচে। একটু আলোচনা করলাম, যদি সেই অঞ্চলে বৃষ্টির পরিমাণ বা জলের যোগান হিসাবে যদি আমরা চাষাবাদ করি, তাহলে কি হবে, আমাদের ভৌমজলের খরচাটা কম হবে, তাতে মরু সম্প্রসারণ কম হবে। জল সংরক্ষণ, মরুভূমি অঞ্চলে কখনো কখনো বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির জল যাতে ধরে রাখা যায় সেই জন্য সেখানটায় জলাশয় খনন করতে হবে আর জলকে সংরক্ষণ করতে হবে। সেই জন্য অধিক সংখ্যক জলাশয় খনন করে বৃষ্টির জলকে সংরক্ষণ করতে হবে এবং জলের বহুমুখী ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে। বহুমুখী ব্যবহার বলতে গেলে কি বোঝাতে চেয়েছে এখানে, হয়তো যে জল সংরক্ষণ করে রাখার পরে সেই জলটাকে আমরা কি করছি, স্নানের কাজে ব্যবহার করছি। স্নান কাজে ব্যবহার করার পরে সেটাকে আবার সেই জলটা যাতে চাষের জমিতে নিয়ে গিয়ে ফেলতে পারি, তাহলে কি হয়ে গেল, মানুষের জামা কাপড় ধোয়া, স্নান করা, এই প্রয়োজনটা মিটে গেল, অথচ সেই জলে আবার চাষাবাদের কাজেও লেগে গেল। একে বহুমুখী ব্যবহারের বলা হয়।
এবার কিছু পয়েন্ট আমরা দেখে নেব। মরু গবেষণাগার রাজস্থানের যোধপুর শহরে অবস্থিত। ভারতবর্ষে যে মরু গবেষণাগার যেটা রাজস্থানের যোধপুরে অবস্থিত। হচ্ছে গ্রেট গ্রিন ওয়াল। এই জিনিসটা কি আমরা একটু বুঝে নেব। সাহারা মরুভূমির প্রসার রোধের জন্য, মানে সাহারা মরুভূমি যাতে আর না বাড়তে পারে সেটাকে থামানোর জন্য আফ্রিকা ইউনিয়নের 20টি দেশ সাহারার চারপাশে গাছের সবুজ প্রাচীর তৈরির পরিকল্পনা করেছে। আচ্ছা, সারা মরুভূমির চারিদিকে গাছ লাগিয়ে যাতে মরুভূমি প্রসার ঘটতে না পারে সেই পরিকল্পনা করা হয়েছে, তাকে গ্রেট গ্রিন ওয়াল বলে। ভারতে একইভাবে ওই পরিকল্পনাকে দেখে ভারতবর্ষে থর মরুভূমির চারিপাশে অর্থাৎ রাজস্থান, গুজরাট, পাঞ্জাব প্রদেশের কিছু অঞ্চলে, এই যে অঞ্চলগুলোতে তার পাশে গ্রেট গ্রিন ওয়ালের পরিকল্পনা করা হয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 1400 কিলোমিটার আর তার প্রস্থ প্রায় 5 কিলোমিটার। প্লায়াকে, যেটা একটু আগে দেখলাম যে নিচু জমির জায়গাতে, যেখানে মরুভূমির নিচু জায়গাতে বৃষ্টির জল এসে জমা হয়, তাকে কি বলা হয়? প্লায়াকে রাজস্থানের জয়সলমীরে খাদেন বলা হয়। রাজস্থানের জয়সলমীরে প্লায়াকে খাদেন বলা হয়। এর আগে আমরা যখন মরুভূমির বায়ু দ্বারা প্রবাহিত হওয়ার ফলে বা ক্ষয়কার্যের ফলে নানান কিছু আমরা যে ভূমিরূপ গঠন হয়েছিল সেই সব সম্পর্কে আমরা জেনেছিলাম। সেখানে একটা পয়েন্ট এসেছিল, আর তখন আসেনি, পরে আমার মনে হলো যেটা যে তোমাদের জানা প্রয়োজন, যে চলমান বালিয়াড়ি কাকে বলে। মরু অঞ্চলে বালিয়াড়িগুলি বায়ুর গতি ও দিক পরিবর্তনের সাথে সাথে স্থান পরিবর্তন করে। অর্থাৎ এখন যে জায়গাটা একটা বালিয়াড়ি আছে, হয়তো দুদিন পরে গিয়ে দেখলে সেখানে কোনো বালিয়াড়ি সেই জায়গাটা যে ঢিপি আকারে ছিল বা যে রূপ ধারণ করে গেছিল সেই রূপটাই নেই, সেটা পরিবর্তন হয়ে গেছে। কারণ বায়ু প্রবাহের সাথে সাথে বালি উড়ে গিয়ে অন্য জায়গায় সঞ্চয় হয়েছে। এই যে স্থান পরিবর্তন করা, আর বায়ু যেমন দিক পরিবর্তনের সাথে সাথে সে ভূমিরূপ অন্যদিকে যেতে পারে। এই যে পরিবর্তন হওয়া, রাজস্থানের থর মরুভূমিতে এমন বালিয়াড়িকে চলমান বালিয়াড়ি বা ধ্রিয়ান বলে। রাজস্থানের মরুভূমিতে এই ধরনের বালিয়াড়িকে চলমান বালিয়াড়ি, চলমান কথার অর্থ কি করেছে, আজ এখানে কাল সেখানে বালিয়াড়ি রূপ নিচ্ছে, সেই জন্য সেই বালিয়াড়িকে চলমান বালিয়াড়ি বা ধ্রিয়ান বলা। তাহলে আজ আমরা জানলাম মরুভূমিতে বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ গঠন করে। ওয়াদি, পেডিমেন্ট, বাজাদা, প্লায়া, তার বৈশিষ্ট্যগুলো জানলাম। মরু সম্প্রসারণতা প্রতিরোধের উপায়, মরু সম্প্রসারণের কারণ জানলাম, তার প্রভাব মানব জীবনের উপরে কি পড়ে সেটা দেখলাম, এবং তাকে কিভাবে প্রতিরোধ করা যেতে পারে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। আজ প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আমাদের আলোচনা শেষ হলো। আগামী ভিডিওতে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল সম্পর্কে আমরা আলোচনা শুরু করব। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।